মানে সংবিধান কোনো পরিবর্তন করা হয় নাই, সংবিধানটা অ্যাজ ইট ইজ আছে। সংবিধান পরিবর্তন তো করা হয় নাই। ওকে, সংবিধান এজ ইট ইজ থাকলে যা কিছু, মানে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন সংবিধান দিয়ে, আপনি এখন আদালতে আইন পরিচালনা করছেন সংবিধান দিয়ে, সংসদ পরিচালিত হচ্ছে সংবিধান দিয়ে, এখন এই সংবিধানে যা কিছু আসে সেইভাবেই তো সংসদে চলতে হবে নাকি? কি করবে আর? মানে হ্যাঁ দেখেন, এটাই প্রশ্ন। দেখুন, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন এসে হাজির হয়েছি, এই প্রক্রিয়াটাকে আপনি সংবিধানের ভিতরে ব্যাখ্যা করতে পারবেন না। ওকে, দিস ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস। That extraordinary circumstances started on 5th August. ওকে, সেখানে 5th August, 6th August, 7th August, 8th August একটা সরকার হলো। যে ধরনের সরকার আমরা পেলাম, এই ধরনের সরকার কিন্তু সংবিধানের মধ্যে আন্ন। একই সাথে আমরা যে অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দিলাম, এটাও কিন্তু আন্ন। কারণ অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে হয়, অ্যাটর্নি জেনারেল তো 7 তারিখ হয়ে গেছেন, সরকার হয়েছে 8 তারিখ। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল কে? পরামর্শে রাষ্ট্রপতি। প্রাইম মিনিস্টার কোথায়? প্রাইম মিনিস্টার অ্যাডভাইস কোথায়? ওকে, রাষ্ট্রপতি দিতে পারে না তো উইদাউট দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার দেয়ার, দেয়ার ওয়াজ নো চিফ অ্যাডভাইজার দেয়ার। এক্সট্রাঅর্ডিনারি, সেকেন্ড হলো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস, গভর্নমেন্ট এক্সট্রাঅর্ডিনারি, অ্যাটর্নি জেনারেল এক্সট্রাঅর্ডিনারি, বেগম খালেদা জিয়ার মুক্তি এক্সট্রাঅর্ডিনারি। বেগম খালেদা জিয়াকে প্রথম দিন মুক্তি দেওয়া হয়েছে, তখন কি কোনো প্রাইম মিনিস্টার ছিল? না, রাষ্ট্রপতি অ্যাডভাইস করেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। রাষ্ট্রপতির অ্যাডভাইস পেল কোথা থেকে? রাষ্ট্রপতি কারা দিয়েছে? রাষ্ট্রপতি অ্যাক্ট ছাড়াই এক্সট্রাঅর্ডিনারি যে অ্যাক্ট করবে, ওইটা 106 এ কভার করার জন্য ওরা কোর্টে গিয়ে 106 তো তখন হয় নাই। না না, 106 তো তখন হয় নাই, ভূতাপেক্ষ কভার করছে তো। নো, ভূতাপেক্ষ কভার করে নাই। আপনি দেখলেই দেখবেন, 106 এর অপিনিয়নটা দেখলেই দেখবেন, নো ইট ওয়াজ নট। এবং একই ভাবে সর্বশেষে আপনি দেখেন যে পার্লামেন্টটাকে ভেঙে দেওয়া হয়েছে 7 তারিখে। এই পার্লামেন্ট কার অ্যাডভাইসে ভেঙে দিয়েছে? ডিড দি প্রাইম মিনিস্টার ইন রিটেন ফর্ম অ্যাডভাইস দি প্রেসিডেন্ট টু ডিসলভ দ্য পার্লামেন্ট? আনসার ইজ নো। আমার কাছে মনে হয় যেহেতু সার্কামস্টেন্স এক্সট্রাঅর্ডিনারি এবং যেহেতু 106 এ আসলে সুপ্রিম কোর্টের কাছে এটার অপিনিয়ন চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাকে এন্ডোর্স করছে, আমার কাছে মনে হয় যে এই বিতর্ক আমরা এখন আর না করলেও পারি আর কি। না, পারি না, এটাই হলো, এটাই আপনার ভুল। আমার পারি না বললে তো কাজ হবে না। ওকে, এই বিতর্ক আমরা ইউ আর রং আন্ডারস্ট্যান্ডিং। এই বিতর্ক করলে তো মানে এই 2026 আমরা যে নির্বাচন দেখছি, সেই নির্বাচন, তার আগে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, সবগুলি অবৈধ হওয়ার কথা আর কি হিসাবে। এই বিতর্ক তো আমরা করতে চাই নাই। এই বিতর্কটা তো আসলে এই বিতর্ক বিএনপি এখন মেজরিটি পাওয়ার পরে আনসেটেল ম্যাটারকে আনসেটেল করতেছে। ওকে, আমার মনে হয় রতন ভাই, এই জায়গাটা আমি একটু অ্যাডভোকেট শিশির মনিরের সাথে, ব্যারিস্টার শিশির মনিরের সাথে আমি একমত যে আনসেটেল ম্যাটার থেকে, শিশির মনির আমার এই শব্দটাকে খুব পছন্দ করছে, আনসেটেল আর সেটেল, এই জায়গা থেকে একটু আমি বলতে চাই যে এই প্যান্ডোরার বাক্স আমরা আসলে খুলতে চাই কিনা সংবিধানকে যখন আমরা বারবার দেখাচ্ছি। আমিও কিন্তু ব্যারিস্টার মনিরের সাথে একমত যে আমরা যেভাবে এখানে বিপ্লব না করে একটা গণ অভ্যুত্থান, তারপরে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, যেভাবে পরে তারা নির্বাচন কমিশন গঠন করেছে, ইলেকশন দিয়েছে, পুরো প্রক্রিয়াটাই, তো আপনারা সেই প্যান্ডোরার বাক্সই আসলে ওপেন করতে চান কিনা? আজকে পার্লামেন্টের মধ্যে যে ডিবেটটা হলো দুপক্ষে, আমি জানি না শিশির ভাই আপনি কি একটা প্রশ্ন করি বিনীত ভাবে, আপনি কি ডিবেটটা শুনেছিলেন আজকে? আমি শুনেছি, আর একতরফা ব্যাট করেছেন সালাউদ্দিন সাহেব, তাতে আমি হেসেছি। আচ্ছা, শিশির মনির এই ব্যাপারটা পরে বলবেন, কারণ ডিবেটটা আমিও শুনেছি। রতন, আপনি প্রসঙ্গটা উত্থাপন। আমি তাহলে এখন বলি। জি, আমাদের সালাউদ্দিন ভাই এতদিন একসাথে বসে, আজকে দেখেন এই সালাউদ্দিন ভাই আজকে আমাদের জন্য জাতীয় সংসদ, একটু খেয়াল করেন এই বইটার দিকে একটু তাকান। জি জি, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের পথরেখা। জি, এটা আমাদের যারা আমরা পার্লামেন্টের মেম্বার, আমাদেরকে টোটাল জিনিসটা বুঝবার জন্য, বাসায় গিয়ে স্টাডি করার জন্য আমাদের এই বইটা আমাদেরকে আজকে সালাউদ্দিন ভাই দিলেন। তার মানেটা কি? আর ওনারা আজকে এবং এখন যে কথাগুলো বলতেছে সবকিছু অনুমান এবং সন্দেহ থেকে বলতেছে। বিএনপি 200 বারবার দেখে একই কথা, যে দানব হয়ে যাবে কখন, ওইটা সেটেলড ইস্যু। এখন বলি বারবার, কিন্তু এখন ওনাদের যে আরেকজন আছেন ব্যারিস্টার শাহরিয়ার সাহেব, উনি বলেছেন আমরা 168 ইট ওয়াজ সেটেলড। ওনারা কোথা থেকে 168 সিট নিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে? আপনাদেরই ব্যারিস্টার শাহরিয়ার সাহেব বলেছেন। আমার মনে হয় যেহেতু আপনাদের ওই অনুমানের উপর জনগণ ধাক্কা দিয়েছে, আমার মনে হয় ওইখানে ধাক্কা খেয়ে আপনারা এখন বলতেছেন দ্যাট ওয়াজ সেটেলড, আজকে বিএনপি ক্ষমতায় এসেছে। না, আমি এই কারণে বলবো, আরেকটু কথা আমি বলি, এটা তো প্রথম বললাম, আজকে সালাউদ্দিন ভাই এত সুন্দর করে জাতির উনি তো সবার সামনে কথাটা বলেছে, উনি কি কারোকে চাপিয়ে দিয়েছে? উনি পয়েন্ট অফ অর্ডারে না, যতগুলো ব্যাখ্যা দিয়েছে সাংবিধানিক ভাবে, যেটা আমার নলেজ, উনি আইনের ছাত্র। আমি প্রথমেই বলেছি শিশির মনির ভাই, আপনারা আইনে, আপনি নিজে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনারা আইনের ব্যাখ্যাটা দিবেন। আজকে যদি আইনের ব্যাখ্যা যদি আমাকে কথা বলতে হয়, আরেকজন আইনজ্ঞকে বিএনপির মধ্যে যারা আছে তাকে এনে
এই আচ্ছা রতন ভাই, করলে আইনের ব্যাখ্যা আইনের যে- রতন ভাই, আইনের ব্যাখ্যা আমি যাচ্ছি না। আমি আপনাকে একটা সরল প্রশ্ন করি। সালাউদ্দিন সাহেবের আজকের বক্তব্য সংসদে দেওয়া, যেটা আপনার খুব ভালো লেগেছে, জুলাই সনদের যে বই, এটা দেখছি সবসময় ভালো লেগেছে। আচ্ছা, এই বক্তব্য আর যখন এই জুলাই সংস্কার মানে জুলাই সনদ নিয়ে সংস্কার নিয়ে আলোচনা হইতেছিল, সেই সময় উনি যেসব বক্তব্য রাখতেছিলেন বা সর্বশেষ উনি যখন স্বাক্ষর করলেন, আপনি কি এই দুইটা বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য দেখেন? অর্থাৎ আমি বলতে চাই যে নভেম্বর 2025 পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য, না আমি আরেকটু ডিসেম্বরের আচ্ছা ডিসেম্বরের শেষ পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য আর আজকের বক্তব্যের মধ্যে এই 3 মাসের মধ্যে আপনি কি তার বক্তব্যে কোনো তফাৎ দেখেন? রাজনৈতিক মঞ্চে আমরা সবসময় কিন্তু এক এক আঙ্গিকে কথা বলি। রাজনৈতিক যে আমাদের বক্তব্যটা, এটা কখনো সংসদ, আইন বা সংস্কার এগুলোর সাথে এক জায়গায় নিয়ে আসা কখনোই আমাদের উচিত হবে না। আজকে যা বলেছেন এটা করার জন্য বলেছেন, দেশের মানুষের জন্য বলেছেন, এবং সাংবিধানিক ভাবে আজকের যে আমরা জটিলতাটা আমরা মনে করছি, উনি কিন্তু কনসাইজ করে এমন একটা জায়গায় সমঝোতার প্রশ্নে আসছেন। তো সমঝোতাটা কখন হয়? যদি সমঝোতাটা আজকে আমি এটা চাই, তাহলে তো রাজনৈতিক বক্তব্যটা রতন ভাই, আরেকটা ব্যাপার, রতন ভাই, এই সংস্কারটা অসাংবিধানিক ভাবে করলে অসুবিধা কি? না তার মানে কি আজকে আমি যেটা করব জ্ঞাতসারে, সেটা পরের দিন আবার এটা কোশ্চেনেবল হবে, মানুষ এটা নিয়ে বলবে যে না ওইটা ঠিক হয়নি। আপনারা যে 217 আসন পায়, তারেক সাহেব যে প্রধানমন্ত্রী হয়েছেন, বেগম জিয়া যে মুক্তি পাইছেন প্রথম দিন, এটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলতেছে না তো। তাহলে আজকে বলি, শিশির মনি ভাই যে বললেন আমাদের বর্তমান আইনমন্ত্রী এবং আগের যে অ্যাটর্নি জেনারেল, ওনার নিয়োগটাকে যিনি প্রশ্নবিদ্ধ করলেন বা এটাকে অসাংবিধানিক বললেন, রতন ভাই, আমি একদম সরাসরি বলি, ওনার নিয়োগটা অসাংবিধানিক হয়েছে আসলে। তাহলে হয়তো ওনাদের সারাদিন তো উনি তো একটা মামলা করতে পারেন। না না, শিশির মনির ভাই তো এটা থেকে মামলা টুকু দিতে শিশির পারেন। মনির স্পষ্ট বলছেন যে তারা এটা নিয়ে কোনো আলোচনা করতে চান না, বিকজ এটা একটা সেটেলমেন্ট মনে করেন। না তাহলে আমি বলি, যে জায়গায় আপনাদের সুবিধা হবে সেই জায়গায় চান না, আর যে জায়গায় বিএনপিকে একুইজ করে রাজনৈতিক ফায়দা হাসিল করা যাবে সেই জিনিসটা করা যাবে। এইটা আমি একটা কথা বলি, না আজকে যেটা আসাদ ভাই যে উত্তরটা দিয়েছে, ওই যে ওনার তৎকালীন অ্যাটর্নি জেনারেলের যে নিয়োগটা যদি অসাংবিধানিক হয়, তাহলে এই যে টুপ্পু মিয়ার আন্ডারে যারা নাহিদ, যারা এনসিপি কে নিয়ে তারা আজকে জোট করলো, তাদের ওইটা অসাংবিধানিক। উনি স্পষ্ট যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, হ্যাঁ না দিয়েছেন, তার মানে এটা কি আমরা কি এই এখন রাজনৈতিক নয়, এখন আইনের যে কুটচাল দিয়ে আমরা কি রাষ্ট্রটাকে আবার কি আগের জায়গায় নিয়ে যাবো? ওকে, শিশির মনির কি চান, জামায়াতে ইসলামী কি চান, এটা আমরা শুনবো তার কাছে। কিন্তু আপনি রাজনৈতিক কুটচালের কথা যেহেতু আপনি বললেন, আমি আপনাকে বিনয়ের সঙ্গে একদম আপনাকে মানে এর চেয়ে বিনয় আর সম্ভব না, এর চেয়ে বিনীত হয়ে আমি বলতে চাই যে আমরা আমাদের প্রয়োজনে অনেকবার সংবিধান লঙ্ঘন করেছি। যেই সংবিধান লঙ্ঘনে বিএনপির সরাসরি সায় ছিল, বিএনপির পার্টিসিপেশন ছিল, সেই সংবিধানের প্রতি বিএনপি হঠাৎ করে আবার এতটা দুর্বল কেন হলো? কি দরকার? আপনি যেটা বলতেছেন যে সংবিধান প্রেমিক হওয়া, জি আপনি দেখেন আজকে আমাদের আরেকটা আন্দোলিক পার্থ ব্যারিস্টার উনি একটা কথা বলেছেন, জি ওনার কথাগুলো কি আমরা শুনিনি? জি শুনছি, যে এই জুলাই সনদ থেকে যদি বিএনপি যদি সরে যায়, উনি এটার বিপক্ষে স্ট্যান্ড নেবেন। তার মানেটা কি? ওনার আবেগে, হৃদয়ে উনি কি এটাকে ধারণ করেননি? এখন যে আইনগতভাবে অবশ্যই ধারণ করে। এই জুলাইয়ের বিপক্ষে স্ট্যান্ড নেওয়ার কোনো মানে কোনো লাভ বিএনপি নাই, ও কেন নিবে? কিন্তু আমার কথা হলো